আজকের নিবেদন মিশ্রিত ঝুড়ি। গল্পটি লিখেছেন সানা দে। গভীর রাত, লালবাজার থানা। খুবই চিন্তিত হয়ে পায়চারি করছেন ডিসিপি প্রশান্ত হালদার। এই সময় ঘরে এসে ঢুকল এসিপি সব্যসাচী রায়। তাকে দেখে ব্যস্ত হয়ে উঠলেন প্রশান্ত হালদার। এসো সব্যসাচী, এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম, বসো। আজকেরটা নিয়ে টোটাল 5টা খুন। ওপরতলার চাপ তো ছাড়ো, মিডিয়া, খবরের কাগজ পুরো ছেঁকে ধরেছে। 5টা খুন, বুঝতেই পারছো। অনেক ভেবে আমি কেসটা তোমায় হ্যান্ড ওভার করেছি সব্যসাচী। পুরো পুলিশ ডিপার্টমেন্ট তোমার উপর ভরসা করছে এই মুহূর্তে। থ্যাংক ইউ স্যার ফর সিলেক্টিং মি। আমি কেসটা ভালো করে স্টাডি করেছি। একটু শুনি। গত 1.5 বছরে টোটাল 5টা খুন হয়েছে। এরা সকলেই ফিমেল, বয়স 17 থেকে 22 বছর পর্যন্ত। ভিকটিম যথাক্রমে একজন বিএ ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, একজন এইচএস ক্যান্ডিডেট, এরপর বিকম সেকেন্ড ইয়ার, এমএ পার্ট 1, এবং আজকে যার মার্ডার হয়েছে সদ্য বিকম পাস করে অ্যাকাউন্টেন্ট হিসেবে জয়েন করেছিল একটি ফার্মে। গো অ্যাহেড। মোটামুটি মাস 3-3.5 গ্যাপে একটা খুন হয়েছে। ভিকটিমদের প্রত্যেকেরই তাদের স্কুল, কলেজ কিংবা অফিসে যাওয়ার পথে কিডন্যাপ করে নিয়ে গিয়ে প্রথমে ঘুমের ওষুধ খাওয়ানো হয়, তারপর গলায় ছুরি মেরে হত্যা করে ওদের বাড়ির কাছাকাছি রেখে আসা হয়। এবং এই ছুরি চালানোর ধরন দেখে বোঝা যায় খুনি বাঁহাতি। কিন্তু স্যার, আমার একটা খটকা লাগছে। কোথায় খটকা? ভিকটিমদের প্রত্যেকেরই স্কুল, কলেজ বা অফিসে যাওয়ার পথে জনবহুল রাস্তা থেকে প্রচুর জনসমাগমের মধ্যে কিডন্যাপ হয়েছে, অথচ এদের অন্য সময় অনেক সহজে অনেক ফাঁকা রাস্তা থেকে কিডন্যাপ করা যেত। কিন্তু সেটা করা হলো না কেন? অবশ্য লোকজনের মধ্য থেকে কিডন্যাপ করা মার্ডারারের হবি হয়ে থাকলে সেটা আলাদা কথা। হতেই পারে। সিরিয়াল কিলাররা সাধারণত মানসিকভাবে বিকৃত হয়। সাধারণ মানুষের ভাবনা চিন্তা এদের সাথে মেলে না। তবুও ভাবুন স্যার, এতগুলো লোক কেউ কিডন্যাপ হতে দেখল না? একবার তো নয়, 5 বার। আবার এটাও দেখুন স্যার, কিডন্যাপ করে নিয়ে গিয়ে ঘুমের ওষুধ খাওয়ানোর দরকার কি? ডাইরেক্ট মার্ডার হয় না কেন? তুমি কি বলতে চাইছো সব্যসাচী? পোস্টমর্টেম রিপোর্টে যেসব খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে বলে জানা যায়, তার প্রত্যেকটাই অতি সুখাদ্য। এ কি পাঁঠা বলি, নাকি যে মারার আগে এইভাবে খাওয়ানো হয়? খটকা আছে স্যার। সব্যসাচী, তুমি যা করবে মনে করছো করো, আমি তোমাকে সব রকম সাহায্য করব। এনিথিং। দেখো, আমিও এক মেয়ের বাবা। এইভাবে বাচ্চা মেয়েগুলো মারা যাবে, এ কি মেনে নেওয়া যায়? রজত রায় এই পাড়ায় সবে 2 দিন হলো এসেছে। আজ সারাদিন ঘরের জিনিসপত্র গোছগাছ করতে কেটে গেছে। এখন রাত প্রায় 9:15। একটা সিগারেটের বড় প্রয়োজন বোধ হলো রজতের। গায়ে জামাটা গলিয়ে বেরিয়ে পড়ল সে। তার বাড়ির প্রায় উল্টো দিকেই একটা পান সিগারেটের দোকান। রাজারহাটের এই গলিটা এমনিতে বেশ নিরিবিলি। বাড়ি কম, দোকান আছে গোটা 3। একটা পানের, একটা মুদির, আর একটা ঘুপচি লন্ড্রির। মুদির দোকানটা বন্ধ আজ, তাই গলিটা একটু বেশি চুপচাপ। বিহারি পানওয়ালার সাথে এর মধ্যেই বেশ আলাপ হয়ে গেছে রজতের, তাই তাকে দেখে একগাল হেসে তার ব্র্যান্ডের সিগারেটটা এগিয়ে দিল পানওয়ালা। রজত হাত বাড়িয়ে প্যাকেটটা নিতে যাবে, ঠিক তখনই একটা তীব্র নারীকণ্ঠের আর্তনাদে খান খান হয়ে গেল রাত্রির নিস্তব্ধতা। কয়েক মুহূর্ত যেন পাথর হয়ে গেল রজত। তারপর ছুটতে শুরু করলো যেদিক থেকে আওয়াজ এসেছিল সেই দিক লক্ষ্য করে। ঘটনাস্থলে পৌঁছে রজত দেখল একটি মেয়ে মাটিতে পড়ে আছে, আর তার উপর হয়ে আছে একটা কালো জামা পরা বয়স্ক লোক। লোকটার হাতে একটা ছুরি, যেটা ধরা আছে মেয়েটির গলায়। এই অন্ধকারেও ঝকঝক করছে ছুরিটা। বাঘের মতো লোকটার উপর ঝাঁপিয়ে পড়ল রজত। লোকটাকে তুলে ওর মুখে এলোপাথারি ঘুষি চালালো সে। ততক্ষণে পানওয়ালা, লন্ড্রিওয়ালা এসে পড়েছে। তারা রজতের হাত থেকে লোকটিকে ছাড়িয়ে নেয়। আরে আরে, क्या करता साहब? बुढ़ा आदमी है, मर जाएगा। হ্যাঁ, মর জায়গা মানে কি? একটু হলে মেয়েটাকে মেরে ফেলছিল। আরে नहीं नहीं, कौन मारेगा? वो तो अपना भोला पागला है, পাগল है बेचारा। পাগল ছুরি নিয়ে ঘুরে বেড়াচ্ছে?
छुरी? क्या छुरी? ओहो, वो छुरी? वो तो नकली है साहब, देखिए। এবার ভালো করে লোকটার দিকে তাকালো রজত। এক মাথা উস্কো খুস্কো পাকা চুল, সারা মুখে কাঁচা পাকা গোঁফদাড়ির জঙ্গল। মার খাওয়ার ফলে ঠোঁটের কষ দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত। পরনে শতছিন্ন কালো জামা ও আধছেঁড়া পাজামা, খালি পা, হাতে একটা রুপোলি রঙের প্লাস্টিকের ছুরি। লোকটার চোখের জ্বলন্ত দৃষ্টি ওই মেয়েটির দিকে। লোকটার দৃষ্টি অনুসরণ করে এবার মেয়েটিকে দেখল রজত। উঠে দাঁড়িয়েছে মেয়েটা, ভয়ে কুঁকড়ে আছে এখনও। মেয়েটাকে দেখে মায়া হলো তার। সামনে গিয়ে বলল, ভয় পাবেন না, ও পাগল। এবার লোকটার দিকে তেড়ে গেল লন্ড্রিওয়ালা। এই ভোলা, যা যা এখান থেকে, ও তোর মেয়ে না, যা। ব্যাটা পাগলা এমনি ভালোই থাকে, কিন্তু ওর মেয়ের বয়সী কোনো মেয়েকে একা দেখলেই খেপে যায়। আর খারাপও লাগে মশাই, অনেক কষ্টে মেয়েটাকে মানুষ করলো। সেই মেয়ে বড় হয়ে কার সাথে যেন পালিয়ে গেল। বউটাও মারা গেল সেই দুঃখে, আর ভোলাও পুরো পাগল হয়ে গেল। ওহ, দোকানটা খুলে এসেছি, যাই দেখি। লন্ড্রিওয়ালার সাথে পানওয়ালাও চলে গেল। পাগলটা তখনও একইভাবে দাঁড়িয়ে। মেয়েটি ভয়ে ভয়ে রজতকে বলল, শুনুন, আমায় একটু এগিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ, আসুন। কোন দিকে যাবেন? এই গলির মুখ থেকে বাস ধরব। আসুন, আপনাকে বাসে তুলে দিই। খুব ভয় পেয়ে গিয়েছিলেন, তাই না? খুব। নিজের মনে হাঁটছিলাম, হঠাৎ কোথা থেকে এসে পাগলটা ঝাঁপিয়ে পড়ল। সত্যিই সাংঘাতিক। এদিকে কোথায় এসেছিলেন? এখানে অফিস আমার, রোজ মেন রোড দিয়েই হেঁটে বাসে উঠি। আজ কিসের যেন মিছিল বেরিয়েছে, তাই গলি দিয়ে যেতে গিয়েই দেখুন না কি বিপত্তি। আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। আমি রজত মিত্র, ওই সামনের বাড়িতে ভাড়া এসেছি, দুদিন হলো। আপনার নাম? আমার নাম মধুশ্রী সেনগুপ্ত। আচ্ছা, একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, বলুন। জানেন তো, যখন পাগলটা আমার গলায় ছুরি ধরেছিল, আমার কিন্তু মনে হয়েছিল ছুরিটা আসল। বস্তির ঘুপচি ঘরের সামনে গিয়ে সব্যসাচী ডাকল, সিরাজ। একটা লম্বা চওড়া চাপদাড়িওয়ালা লোক বেরিয়ে এলো তাড়াতাড়ি। জি মালিক। আপনি क्यों तकलीफ किया? मुझे बुला लेता, मैं आ जाता। না না, ঠিক আছে, খুব ভালো কাজ করেছো সিরাজ। তোমার দলের সবাইও খুব ভালো করেছে। এই প্যাকেটে তোমাদের পেমেন্ট আছে, আর পরের কাজের জায়গাগুলোও লেখা আছে। এই নাও, এর মধ্যে কয়েকটা মোবাইল আছে, সিম অ্যাক্টিভেট করানো আছে, তোমরা নিয়ে নেবে। আর এখন থেকে 24x7 মোবাইল আর তোমরা অন থাকবে। কেউ কারো ঘাঁটি ছেড়ে নড়বে না। চোখ কান সব সময় যেন সজাগ থাকে। পুলিশ পুলিশের মতো কাজ করবে, তোমরা তোমাদের মতো। আর একটা কথা, এই কদিন বিড়ি সিগারেট ছাড়া অন্য কোনো নেশা করতে যদি কাউকে দেখি, চাপকে পিঠের ছাল ছাড়িয়ে নেব। মনে থাকে যেন। 6 নম্বর খুনটা কিছুতেই যেন না হয়, বুঝেছ? মাস 2 পরে গোধূলির রং লেগেছে আকাশে। ছাতের পাঁচিলে ভর দিয়ে সেদিকে উদাস চোখে তাকিয়েছিল রজত। তার ব্যবসার বিষয়ে সে বেশ চিন্তিত থাকে আজকাল। পিঠে একটা হালকা ছোঁয়া পেয়ে ঘুরে দাঁড়িয়ে দেখে মধুশ্রী। তুমি কখন এলে? অনেকক্ষণ, নিচে কাকিমার সাথে গল্প করছিলাম। মায়ের গল্প মানে তো পুজো, উপোস, জপ তপ, সে তো সকলেরই একটা জগৎ থাকে। কাকিমারও আছে। আর তুমিও তো ঠাকুর ভক্ত। আজকালকার দিনে কটা ছেলে আছে তোমার মতো, যে সকালে ঠাকুরের প্রসাদ না খেয়ে চাও খায় না? সেটা ঠিক, আমি ছোটবেলা থেকে তৈরিই হয়েছি এইভাবে। সে যাক, তোমার কথা বলো। ফোনে কি বলবে বলছিলে? আর কি বলবো, বাবা রোজই বলছে চাকরি ছেড়ে দিতে। সে কি, কেন বলবে না? সারা শহর জুড়ে শুধু আতঙ্ক আর আতঙ্ক। 6 নম্বর খুন হওয়ার নাকি সময় চলে এলো। এই নিয়ে বাবাও খুব ওরিড। খুব স্বাভাবিক। ভেবে দেখো তো একবার, কি অসম্ভব নিপুণতায় 5টা খুন হয়েছে। কি সাংঘাতিক খুনি, অথচ খোলা ঘুরে বেড়াচ্ছে আমাদেরই মতো, হয়তো আমাদেরই চারপাশে। হ্যাঁ, তার ভয়ে এবার তাহলে সব মেয়েরা ঘরে বসে থাকুক। উপায় কিছু নেই আর। পুলিশ ধরতে পারছে না? শুনছি তো খুবই চেষ্টা চলছে। পুলিশ ধরতে পারলে তো আর কথাই ছিল না। বাদ দাও পুলিশের কথা। রজতের এই কথার কিছু উত্তর দিতে যাচ্ছিল মধুশ্রী, তখনই দেখল রজতের মা সরমা মিত্র সিঁড়ির মুখ দিয়ে ফিরে যাচ্ছেন। ও মা, কাকিমা, তুমি চলে যাচ্ছ যে?
এই চা এনেছিলাম, আর তুমি চা খাও না, তাই তোমার জন্য কফি। এসে দেখলাম তোমরা গল্প করছো, তাই। ও মা, তাই চা কফি না দিয়েই চলে যাচ্ছিলে? দাও আমায় ট্রেটা। এ কি, তোমার চা কোথায় কাকিমা? আমি সন্ধ্যাবেলার পুজো সেরে চা খাবো। তুমি খেয়ে বলো তো মাগো, কেমন হয়েছে কফিটা? না বললে কিন্তু শুনবো না। যখনই আসো কিছু না খেয়ে চলে যাও। তোমার তৈরি কফি তোমার মতোই সুন্দর হবে। সত্যি, কি যে সুন্দর দেখতে তোমায় কাকিমা। সে ছিলাম এক সময়, এখন বয়সের সাথে সব গেছে। ও মা, ওই দেখো রজত, পাগলটাকেই দেখছিল রজত। সেদিক থেকে চোখ না সরিয়েই বলল, প্রায় দেখি আজকাল আপন মনে বিড়বিড় করে বকে, হঠাৎ হঠাৎ চেঁচিয়ে ওঠে, একেবারে বদ্ধ উন্মাদ। গায়ে এত দুর্গন্ধ যে পাশ দিয়ে যাওয়াও যায় না, খারাপও লাগে। হ্যাঁ রে রাজা, তোর খারাপ লাগে? বললেন সরমা। আমার তো দেখলেই ভয় লাগে। কি ভয়ানক চাউনি রে বাবা। আর মধুশ্রীকে যেভাবে ধরেছিল বলে শুনেছি, ভাবলে গায়ে কাঁটা দেয়। তবে এই পাগলটার জন্যই তোমার সাথে আমাদের দেখা হলো মা। সেটা কিন্তু কম আনন্দের না। আমার ছেলের তো বন্ধু নেই খুব একটা, তোমার সাথেই দুটো কথা বলে বাঁচে। ও মা, তুমি কফিটা খাও, ঠান্ডা হয়ে যাবে তো। এই সময় ঘটল একটা বিপত্তি। মধুশ্রী কফিটা খেতে গেল, আর পাগলটা তখনই এমন চিৎকার করে উঠল যে ওর হাত থেকে কাপটা পড়ে ভেঙে চৌচির হয়ে গেল। চিৎকার করে উঠল সরমা, এ মা, পড়ে গেল? গরম কফি কি হবে? তোমার গায়ে পড়েছে? না না, আমি ঠিক আছি কাকিমা। পাগলটা এমনভাবে চিৎকার করলো যে। ঠিক আছি মানে? চলো নিচে ঠাকুরের ঘি লাগিয়ে দেব, ঠিক হয়ে যাবে। প্রচণ্ড গরম পড়েছে আজ, বেলার সাথে বাড়ছে গুমোট গরম। ডিসিপি প্রশান্ত হালদার খুব মন দিয়ে একটা ফাইল দেখছিলেন। ফোনটা বেজে উঠল। হ্যালো, ডিসিপি প্রশান্ত হালদার স্পিকিং। হ্যালো, কে, সব্যসাচী? হ্যাঁ বলো। আরে তোমরা যে কি করছো বুঝতেই পারছি না, এদিকে সময় চলে যাচ্ছে। আরে একটু জোরে বলো। হ্যালো। হ্যাঁ, কি বলছো? কালকের মধ্যে সলভ হয়ে যাবে? এ তো দারুণ খবর। আহা, এত আস্তে কথা বলছো কেন বলো তো? হোয়াটসঅ্যাপ করো তাহলে। অ্যান্ড্রয়েডও নেই? বলো। তুমি যখন যেখানে বলবে আমি নিজে পুলিশ ফোর্স নিয়ে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, কি সাহায্য লাগবে বলো না। তুমি পারছো না, আমি যোগাযোগ করবেই তো। আচ্ছা, কোন থানা? গোসাবা থানা? বেশ বেশ। কি নাম তোমার লোকের? সিরাজ? এখনই গোসাবা থানায় পৌঁছাবে? আচ্ছা, আমি গোসাবা থানায় এক্ষুনি যোগাযোগ করে বলছি যে সিরাজ বলে তোমার যে লোক যাবে তার সঙ্গে যেন সম্পূর্ণ সহযোগিতা করা হয়। ঠিক আছে? সব্যসাচী, তোমরা ঠিক আছো তো? মানে তোমাদের কোনো রিস্ক নেই তো? না না, তোমার উপর ভরসা আছে তো বটেই। তুমি কাল ফোন করলেই বেরিয়ে যাব। বেশ বেশ, ঠিক আছে, রাখছি। আজ মনে মনে কেবল বিরক্ত হয়ে উঠছিল রজত। আজ তার ব্যবসার একটা জরুরি মিটিং আছে, অথচ আকাশ কালো করে বৃষ্টি আসছে। এদিকে সকাল 11টা বাজতে চলল। টেনশন হচ্ছে খুব। একটা সিগারেট হলে বেশ হতো, কিন্তু সামনের পানের দোকানটা কাল থেকে বন্ধ। বড় রাস্তায় যেতে হবে ভেবে বারান্দার দরজার দিকে এগোতেই বেল বাজল। দরজা খুলেই মনে মনে খুশি হয়ে উঠল রজত। মধুশ্রী এসেছে। তুমি যে আসবে ভাবতেই পারিনি। একে চাকরি ছেড়ে দিয়েছ, তার উপর আকাশ ভেঙে বৃষ্টি আসছে। আজ তো আমাকে আসতেই হতো রজত। সে আকাশ ভেঙে বৃষ্টি আসুক বা বন্যা আসুক, তোমার বার্থডে বলে কথা। আমি কি না এসে থাকতে পারি? হ্যাপি বার্থডে রজত। এসব কি এনেছো বলো তো? এগুলো কি দরকার ছিল? তুমি এসেছো এটাই যথেষ্ট। সত্যি বলছি মধুশ্রী, এই জন্মদিনটাই আমার কাছে সব থেকে সেরা। দূর, কি যে বলো তুমি। কাকিমা কোথায়? তুমি বসো, আমি ডেকে আনছি। সরমাকে ডেকে নিয়ে এসে রজত দেখে মধুশ্রী ছাদে ওঠা সিঁড়ির কাছে দাঁড়িয়ে কিছু একটা দেখছে। কি দেখছো মা? জিজ্ঞেস করেন সরমা। কিছু না, আসলে মনে হলো বিড়াল বা ইঁদুর। এখানে তো ইঁদুর বিড়াল কিছু নেই। তাহলে আমার মনের ভুল। তোমার হাতে এটা কি কাকিমা? এটা কেকের বাক্স। আমরা তো নিরামিষ খাই, তাই ডিম ছাড়া কেক আনিয়েছে রাজা। এই টেবিলে রাখলাম। এই নে রাজা, ছুরি।
ওরে বাবা, এত বড় ছুরি! এ দিয়ে তো মাংস কাটা যায়। মধুশ্রীর কথায় একটু গম্ভীর হয়ে গেল সরমা। আমরা নিরামিষ খাই, মাংস কাটার দরকার পড়ে না। এ মা কাকিমা, আমি তো মজা করছিলাম, তুমি রাগ করলে? না মা, রাগ করিনি। তোমরা একটু দাঁড়াও, আমি মোমবাতিটা নিয়ে আসি। সরমা মোমবাতি আনতে যেতেই গুনগুন করে গান ধরল মধুশ্রী। কান পেতে শুনল রজত। এ গান তার পরিচিত। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। গান গাইতে গাইতে জানালার কাছে গিয়ে দাঁড়িয়েছে সে। রজত দেখল হাওয়ায় খোলা চুল উঠছে মধুশ্রীর। কখনো ওর ফর্সা গলা ঘাড় দেখা যাচ্ছে, কখনো ঢাকা পড়ছে চুল। মন্ত্রমুগ্ধের মতো এগোতে লাগলো রজত। 1 পা 2 পা 3 পা। ঝট করে পিছনে ফিরল মধুশ্রী। রজতের হাত থেকে ছুরিটা পড়ে গেল। ও মা, কি হলো? কই, কিছু না। এই যে মা এসে গেছে। হই হই করে কেক কাটার পর মধুশ্রীকে কেক খাওয়াতে গেল রজত। এ বাবা রজত, আমি তো বলতেই ভুলে গেছি, আমি তো কেক খাবো না। আসলে আমার আজ উপোস তো, এখন কিছুই খাবো না, রাতে বাড়ি গিয়ে খাবো। এ মা, সে কি কথা, আগে বললে না কেন? মা যে এত রান্না করলো। আগে মনে ছিল না। মনে ছিল না বললেই হলো? আগে বললে অন্য দিন না হয়? অন্য দিন তো তোমার জন্মদিন হতো না। থাক রাজা। সরমার গম্ভীর গলার আওয়াজে চুপ করে গেল দুজনেই। ছেড়ে দে ওকে, তুই বরং যা, ঠাকুরের মিষ্টিটা নিয়ে আয়। কিন্তু মা। কোনো কিন্তু না, নিয়ে আয়। বেশ রাগ করে বেরিয়ে যায় রজত। সে বেরিয়ে যেতেই বারান্দার দরজাটা আটকে দেয় সরমা। তারপর এসে সোজা মধুশ্রীর চোখে চোখ রেখে বসে কেটে কেটে উচ্চারণ করে। খাবে না কেন? বললাম যে আমার উপোস। কিসের উপোস? ডায়েটের। নিজেকে খুব চালাক মনে করো। সেদিন কফিটা ফেলে দিয়েছিলে হাত থেকে, আমি কি বুঝিনি? মোটেই না, ওই পাগলের চিৎকার শুনে পড়ে গেছিল। তবে আজ খাও। বললাম যে উপোস। হঠাৎ সরমা ঝাঁপিয়ে পড়ল মধুশ্রীর উপর। ওকে চেয়ার থেকে তুলে চেপে ধরল দেওয়ালে। খাবি না? হ্যাঁ, খাবি না? না খেলেও কিচ্ছু হবে না। তুই তো চুনোপুঁটি, এমনিতেই মারতে পারবো তোকে। লাগছে কাকিমা। ছুরিটা নিলে কখন? গলায় লাগছে কাকিমা। কে কে তোর কাকিমা? ঢিঙ্গি মেয়ে একটা, লাগার জন্যই তো মারছি। আবার গায়ের জোর দেখাচ্ছিস? আমার সাথে পারবি? আগের 5টাকেও আমি নিজে হাতে মেরেছি, তোকেও মারব। আমায় পারবে না, আমি নিজের আত্মরক্ষা করতে জানি। ডান পায়ের আঘাতে সরমাকে ছিটকে ফেলে দিল মধুশ্রী। তখনই বারান্দার দিক থেকে বেরিয়ে এলো পাগলটা। হাতে তার রিভলভার। একটুও নড়ার চেষ্টা করলে মাথার খুলি উড়ে যাবে। নেমে এসো সিরাজ। হতবুদ্ধি সরমা দেখল ছাদের সিঁড়ি দিয়ে নেমে আসছে আর একজন। ও মা, একদিকে পাগল, একদিকে পানওয়ালা, কি হচ্ছেটা কি এখানে? বন্দুক ধরা অবস্থাতেই পাগলটা আরও একটু এগিয়ে এলো। এখানে এখানে জলকুমির খেলা হচ্ছে। এই যে আপনাকে আমরা ধরে ফেলেছি, মিসেস সরমা মিত্র। সরি, মিস রমলা মুখার্জি। কি, তাই তো? এসবের মানে কি? বাড়ির মধ্যে পাগল ঢুকে পড়েছে। আমি এক্ষুনি রাজাকে ফোন করছি। তোদের সব কটাকে মজা দেখাবো। দাঁড়া। হুম, একদম নড়বেন না। দাঁড়িয়ে তো আছি, মজাও দেখছি। তবে কি জানেন, ওই যে রাজা, মানে আপনার পালিত ভাই, ও শ্রীঘরে চালান হয়ে গেছে। কি কি? ওকে তো প্রতিবার ঠিক খুনের সময় কোনো না কোনো বড় খাওয়ার দোকানে পাঠিয়ে দিতেন ওর অ্যালিবাই রাখতে। এবারও পাঠালেন। আর আপনি তো বয়স্ক সেজে আছেন, আপনাকে কে সন্দেহ করবে? তোমরা কে? হ্যাঁ, তোমরা কে? এইটা ভালো প্রশ্ন। ওই যে যাকে ছুরি মারতে গেছিলেন, উনি ইন্সপেক্টর মধুমিতা হালদার, ডিসিপি প্রশান্ত হালদারের একমাত্র মেয়ে। এই যে পানওয়ালা, ও পুলিশের বিশ্বস্ত লোক সিরাজ। আর আমি? একটানে নিজের দাড়ি গোঁফ ফুলে ফেলল পাগলটা। আমি এসিপি সব্যসাচী রায়। 5টা নির্দোষ নিরপরাধ মেয়েকে খুনের অপরাধে আপনাকে গ্রেপ্তার করছি, মিস রমলা মুখার্জি। আমি কোনো খুন করিনি। ওসব বলে লাভ নেই। আপনার খুনের স্বীকারোক্তি, খুনের চেষ্টা, সিরাজ আর আমার ক্যামেরায় সম্পূর্ণ ধরা আছে। অবশ্য খুন বোধ হয় 6টা, তাই না মিস মুখার্জি? একদম পালানোর চেষ্টা করবেন না,
বাইরে পুলিশ ফোর্স ঘিরে ফেলেছে বাড়ি। সিরাজ, বারান্দার দরজাটা খুলে দাও। সিরাজ দরজাটা খুলে দিতেই প্রশান্ত হালদার কয়েকজন লেডি কনস্টেবল নিয়ে ভিতরে ঢুকলেন। কোথায় সব্যসাচী? মার্ডারার? ও মাই গড! তোমার কথায় আমি লেডি কনস্টেবল নিয়ে এসেছি। ভয়ানক সুন্দরী মার্ডারার। কিন্তু এই বয়সে? দেখতে যতটা বয়স্ক মনে হয় ততটা নন। কিছুটা মেকআপ। তোমরা ওকে নিয়ে গিয়ে মেকআপ তোলো, আমি থানায় আসছি। শেষ নির্দেশটা কনস্টেবলদের উদ্দেশ্যে হয় তারা বেশ জোর করেই রমলাকে নিয়ে গেল। প্রশান্ত হালদার ব্যস্ত হয়ে উঠলেন। ওয়েল ডান সব্যসাচী। মধুমা, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি বাপি। কোথায় তুমি ঠিক আছো মধুমিতা? প্রশ্ন করল সব্যসাচী। তোমার গলা কেটে রক্ত পড়ছে। আসলে স্যার, স্বীকারোক্তিটা প্রয়োজন ছিল, তাই। মেয়ের দিকে সস্নেহে তাকিয়েছিলেন ডিসিপি। আই প্রাউড অফ ইউ মাই চাইল্ড। আই প্রাউড ফর বোথ অফ ইউ। কিন্তু সব্যসাচী, পুরো ব্যাপারটা যে ধোঁয়াশা, একটু ক্লিয়ার করো। আমি পুরোটাই ক্লিয়ার করব স্যার, তবে কালকে। আজকের দিনটা শুধু সময় দিন। ওদের পেট থেকেও কিছুটা কথা বের করতে হবে। জাস্ট আজকের দিনটা সময় দিন স্যার। তাছাড়া মধুমিতার গলায় লেগেছে, ও ট্রিটমেন্টের দরকার। আমার কিছু হয়নি স্যার, বলল মধুমিতা। আমি আপনার সাথে থানায় যাব। আমার কাছেও সব ক্লিয়ার নয়। না, তোমার ট্রিটমেন্টের দরকার। এদিকটা আমি দেখে নিচ্ছি, কাল সব ডিটেলসে জানতে পারবে। আমি তাহলে আসছি স্যার। প্রশান্ত হালদারের অনুমতি নিয়ে থানায় গেল সব্যসাচী। পরের দিন সকাল 10টা। লালবাজারের ডিসিপি প্রশান্ত হালদার মধুমিতার সাথে এসপি স্যারও অপেক্ষা করছিলেন। ঘরে এসে ঢুকলো এসিপি সব্যসাচী রায়। হালদার তাকে দেখে ব্যস্ত হয়ে উঠলেন। এসো সব্যসাচী, এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এই মিটিংয়ের শেষেই আমরা প্রেস মিডিয়াকে মিট করব। একদম স্যার, আমি তৈরি সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তবে তার আগে আপনাদের সবটা জানাতে চাই। ঠিক কোথা থেকে শুরু করব সেটাই ভাবছি। আমি বরং একেবারে প্রথম থেকে শুরু করি। ভিকটিমদের যে কিডন্যাপ করা হয়নি সে সন্দেহ আমার প্রথম থেকেই ছিল। ভিকটিমদের বন্ধু বান্ধবদের জিজ্ঞাসাবাদ করে একটি কমন নাম উঠে আসে, রজত বা রাজা। এরই মধ্যে ক্লাস 12-এর যে মেয়েটি মার্ডার হয় তার মোবাইলে আমি একটা ছেলের ছবি পাই। এই ছবিটা দেখে ওই মেয়েটির বন্ধুরা রাজা বলে শনাক্ত করে। এই রাজা কলকাতার বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন নাম্বারে ভিকটিমদের সাথে যোগাযোগ করত। আমরা ওইসব নাম্বার ট্রেস করে যখন ওইসব অঞ্চলে খোঁজখবর করি তখন এটাই জানতে পারি যে রাজা তার মাকে নিয়ে ওইসব জায়গায় ভাড়া থাকতো। এই ভাড়া বাড়ি শিফটিংয়ের টাইমিং দেখে বোঝা যায় প্রত্যেকটা মার্ডারের পরে রাজা বাড়ি চেঞ্জ করত। শেষ মার্ডার যখন হয় তখন রাজারা শোভাবাজারে একটা বাড়িতে ভাড়া থাকতো। বিষয়টা আমার কাছে খুব সোজা লাগছিল। সব যেন সাজানো, মার্ডারার যেন ধরা পড়ার জন্যই বসে আছে। আমি যখন শোভাবাজার পৌঁছাই ওভার কনফিডেন্ট ছিলাম যে জিজ্ঞাসাবাদ শেষে ওকে আমরা গ্রেপ্তার করব। আমি যখন রাজাদের বাড়ি যাই ওর মা বাড়ি ছিলেন না। আমিও ওনার সাথে দেখা করবার প্রয়োজন মনে করিনি, কিন্তু রাজার সাথে দেখা করেই প্রথমে ধাক্কা খাই। মার্ডারার লেফট হ্যান্ডেড, কিন্তু রাজা রাইট হ্যান্ডেড। শুধু তাই নয়, রাজাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি মার্ডার হওয়ার দিনগুলোতে এবং ওই পার্টিকুলার সময় ও একটা নামকরা রেস্তোরাঁতে ছিল। আমি পরে সিসিটিভি ফুটেজ চেক করে জানতে পারি যে রাজা সত্যি বলছে। বিষয়টা ধোঁয়াশা লাগছিল আমার কাছে। স্পষ্ট বুঝতে পারছি এই মার্ডারগুলোর সাথে সাসপেক্টের যোগ আছে, কিন্তু কিছু করার নেই। এই সময় সিরাজ একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসে। ও কোনো এক টেম্পো চালকের কাছে জানতে পারে যেদিন লাস্ট মার্ডার হয় সেদিন সন্ধ্যের কিছু পরে রাজা এবং তার মা একটা বড় বাক্সবন্দি রেফ্রিজারেটর নাকি কোনো এক আত্মীয়র বাড়িতে পৌঁছে দেবে বলে টেম্পো ভাড়া করে, এবং যে রাস্তায় ডেড বডি পাওয়া যায় ওই রাস্তায় বাক্স সমেত নেমে পড়ে। আমার সন্দেহের আর কোনো অবকাশ থাকে না। ইতিমধ্যে আমরা জানতে পারি রাজা বাড়ি চেঞ্জ করছে। আমরাও আমাদের মতো প্ল্যান করি। সৌভাগ্যবশত রাজারহাটের যেখানে বাড়ি ভাড়া নেয় ওরা, সেখানে 3টি দোকান ছিল। আমি দোকানদারদের কিছু টাকা পয়সা দিয়ে ওইসব দোকানে আমার লোক রিপ্লেস করি। আমি নিজেও পাগল সাজি এবং দরকার ছিল একজন ভালো লেডি ইন্সপেক্টরের। এ বিষয়ে প্রশান্ত স্যারের সঙ্গে কথা বলতেই হয়। বিপদ হওয়ার আশঙ্কা আছে জেনেও স্যার নিজে মধুমিতার নাম রেকমেন্ড করেন। রাজার সাথে প্রায় নিজে থেকেই বন্ধুত্ব করে মধুমিতা।
এবং ওদের বাড়ি যায়। এখানেই মধুমিতা দেখা পায় রাজার লেফট হ্যান্ডেড মা সরমা মিত্রের। ক্রমশ জানা যায় রাজার কাজ শুধু শিকার ধরা, বিভিন্নভাবে মেয়েদের সাথে বন্ধুত্ব করে মায়ের কাছে নিয়ে আসা। রাজার মা এদের সাথে ভালো ব্যবহার করত, অনেক কিছু খাওয়াতো। শেষে আসতো সেই বিশেষ দিন, যেদিন রাজার জন্মদিন বলে ভিকটিমদের নিমন্ত্রণ করে ভালো মন্দ খাওয়ানো হতো। তার মধ্যে দেওয়া হতো ঘুমের ওষুধ। রাজা কোনো না কোনোভাবে বেরিয়ে যেত নিজের অ্যালিবাই রাখতে। এদিকে অতি সহজে খুন করতেন সরমা, যার আসল নাম রমলা। কিন্তু প্রশ্ন হচ্ছে, খুনগুলো করতো কেন, জিজ্ঞেস করলেন হালদার। এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা এই তদন্তের পাশাপাশি রাজাদের হিস্ট্রি খুঁজছিলাম। মধুমিতা একদিন ওদের বাড়িতে একটা পুরনো পোস্ট কার্ড খুঁজে পায়। চিঠিটা ছিল রামলাল মুখার্জির নামে। ঠিকানা ছিল রাঙাবেলিয়া গ্রামের, সুন্দরবনের গোসাবা থেকে আরও ভিতরে এই গ্রাম। ওখানে খোঁজ করতে গিয়ে জানতে পারি রামলাল মুখার্জি ওখানকার নামকরা পুরোহিত এবং ওনার একমাত্র মেয়ে রমলা মুখার্জি। সরমা মিত্রের ছবি দেখে গ্রামের লোকেরা রমলা বলে শনাক্ত করে। রাজা হলো রামলালের কুড়িয়ে পাওয়া ছেলে। রমলা ছোট থেকেই ছিলেন অসম্ভব সুন্দরী। তিনি রূপের অহংকারে মানুষকে মানুষ বলেই মনে করতেন না। ওনার মা মারা যাওয়ার পর সম্ভবত কিছুটা মানসিক বিকৃতিও হয়েছিল। ওনার 17 বছর বয়সে রাজাকে মন্দিরে কুড়িয়ে পাওয়া যায়। রমলা রাজাকে নিজের কৃতদাসের মতো তৈরি করেন। যদিও রাজা পড়াশোনা শিখেছিল, তবুও নিজস্ব সত্তা বলে কিছু ছিল না। রমলার বিয়ে দেওয়ার চেষ্টা করেন রামলাল, কিন্তু রমলা নিজের উপযুক্ত ছেলে খুঁজে পান না। সময় যেতে থাকে, বয়সও থেমে থাকে না, কিন্তু এটা মানতেই পারে না রমলা। বয়স ধরে রাখতে শুরু হয় পুজো পাঠ, উপোস ইত্যাদি, কিন্তু লাভ কিছু হয় না। শেষে বাবার এক প্রাচীন পুঁথিতে বয়স কমানোর উপায় পায় রমলা। এখানে উল্লেখ ছিল একটি বিশেষ পুজোর শেষে 9 জন কুমারী মেয়ে বলি দিলে কোনো বৃদ্ধাও যৌবন ফিরে পাবে। রমলা রাজাকে সঙ্গে নিয়ে প্ল্যান করে। গ্রামের মধ্যে সম্ভব নয়। কলকাতায় মোটামুটি যাতায়াত ছিল রাজার, সুতরাং তারা কলকাতায় আসবে ঠিক করে। বাদ সাধে রামলাল। উনি সম্ভবত নিজের মেয়েকে পুলিশের ভয় দেখিয়েছিলেন, তাতেই বাবাকেও খুন করতে আটকায়নি রমলার। কাল রাজাকে দুঘা দিতেই জানিয়েছে। রামলালকে ওরা বাড়ির পিছনের জমিতে পুঁতেছিল। এসপি সব্যসাচীর দিকে হাত বাড়িয়ে বলেন, ওয়েল ডান সব্যসাচী। প্রেস মিট করতে যাওয়ার আগে হালদার সব্যসাচীকে ডেকে বলেন, আমার আরও বেশি ভালো লাগছে এই ভেবে যে আমার মেয়ের বিষয়ে চিন্তা করার আরও একজন লোক আছে। কাল এত ব্যস্ততার মধ্যেও ওইটুকু কাটার জন্য তুমি কতবার খবর নিয়েছো তা কি আমি জানি না? আহা, এত লজ্জা পাচ্ছ কেন? এই অনারে কাল আমার বাড়ি তোমার ডিনারের নিমন্ত্রণ রইল। কি আসবে তো? আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।